আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা একটা প্রশ্ন প্রায়ই করি, রাশিয়া কেন ইউক্রেন যুদ্ধ শেষ করছে না? কিন্তু আজ প্রশ্নটা একটু উল্টোভাবে করি। ইউক্রেনই বা কেন এমন কোনো শান্তিতে রাজি হচ্ছে না যাতে যুদ্ধ দ্রুত থেমে যেতে পারে? আর পশ্চিমারাই বা কেন এখনও ইউক্রেনকে অস্ত্র, অর্থ ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে? তারা কি শুধু ইউক্রেনকে বাঁচাতে চাইছে? নাকি এই যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ার সামরিক শক্তিকেও ধীরে ধীরে ক্ষয় করতে চাচ্ছে? আর রাশিয়া কি শুধু ইউক্রেনের ভূখণ্ডের জন্য লড়ছে, নাকি ইউক্রেনের যুদ্ধকে ব্যবহার করে পশ্চিমা শক্তির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করাও তার একটি লক্ষ্য? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, পারমাণবিক শক্তি দেশ রাশিয়া কি এই যুদ্ধকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাইছে যেখানে পশ্চিমকে প্রতিটি পদক্ষেপের আগে ভয় পেতে হয়? যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান, তাহলে যুদ্ধটাকে শুধু রাশিয়া বনাম ইউক্রেন হিসেবে দেখলে হবে না, কারণ এখানে একই সঙ্গে চলছে ভূখণ্ডের যুদ্ধ, নিরাপত্তার যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ এবং শক্তির ভারসাম্যের যুদ্ধ। আর এই চারটি যুদ্ধের লক্ষ্য কিন্তু এক নয়। প্রথমে রাশিয়াকে বুঝি। রাশিয়ার জন্য ইউক্রেন শুধু একটি প্রতিবেশী দেশ নয়। ইউক্রেন কোথায় থাকবে, কার সঙ্গে সামরিকভাবে যুক্ত থাকবে এবং ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা কাঠামো কেমন হবে, এসব প্রশ্ন মস্কোর কাছে সরাসরি নিরাপত্তার সাথে যুক্ত। রাশিয়ার দীর্ঘমেয়াদী অভিযোগ হলো, ন্যাটো পূর্ব দিকে সম্প্রসারিত হতে হতে রাশিয়ার নিরাপত্তা পরিবেশকে আরও কঠিন করছে। অন্যদিকে ইউক্রেন পশ্চিমের সঙ্গে যত ঘনিষ্ঠ হয়েছে, মস্কোর আশঙ্কাও তত বেড়েছে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে তাই প্রশ্নটা শুধু ইউক্রেনের কতটা জমি দখল করা যাবে এটা নয়, প্রশ্ন হলো যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন কোন নিরাপত্তা কাঠামোর মধ্যে থাকবে। যদি যুদ্ধ শেষ হয় কিন্তু ইউক্রেন আরও শক্তিশালীভাবে পশ্চিমা সামরিক ব্যবস্থার সাথে যুক্ত হয়, তাহলে মস্কো কি সেই যুদ্ধকে নিজের জন্য সফল মনে করবে? সম্ভবত না। এ কারণে যুদ্ধের সমাধান শুধু মানচিত্রের উপর নির্ভর করছে না, নির্ভর করছে ন্যাটো, ইউক্রেনের নিরাপত্তা, রাশিয়ার নিরাপত্তার দাবি, দখল করা অঞ্চল এবং ভবিষ্যৎ ইউক্রেনের সামরিক অবস্থান, সব কিছুর উপর। কিন্তু এখানে দ্বিতীয় প্রশ্ন, রাশিয়া কি দীর্ঘ যুদ্ধের মাধ্যমে পশ্চিমকেও দুর্বল করতে চাইছে? এটা নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু কৌশলগতভাবে দেখলে সম্ভাবনাটা বোঝা যায়। ইউক্রেনকে যতদিন সামরিক সহায়তা দিতে হবে, যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও ততদিন অর্থ ব্যয় করতে হবে, অস্ত্র দিতে হবে, গোলাবারুদ দিতে হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে হবে, নিজেদের অস্ত্রের মজুদ ও পুনর্গঠন করতে হবে। আর যুদ্ধের খরচ শুধু মস্কো বা কিয়েভ দিচ্ছে না, পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী খরচ বহন করতে হচ্ছে। এখানে রাশিয়া একটি সম্ভাব্য সুবিধা দেখতে পারে। যদি ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘ করা যায়, তাহলে পশ্চিমা দেশগুলোকেও দীর্ঘদিন রাশিয়াকে মোকাবেলায় সম্পদ ব্যয় করতে হবে। এটা অনেকটা সরাসরি ন্যাটোর সাথে যুদ্ধ না করেও তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা করার মতো। কিন্তু এখানে আবার গল্পের অন্য দিক আছে। এই যুদ্ধ ন্যাটোকে দুর্বল করার পাশাপাশি আরও ঐক্যবদ্ধ করেছে। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিয়েছে। ইউরোপের অনেক দেশ প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। অর্থাৎ রাশিয়া পশ্চিমের উপর চাপ তৈরি করলেও পশ্চিমও রাশিয়ার বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা কাঠামো আরও শক্ত করেছে। তাই এটা এক পক্ষের লাভের গল্প নয়, এটা হচ্ছে দুই পক্ষের দীর্ঘমেয়াদী সক্ষমতার পরীক্ষা। এবার আসি রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে। 4 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলতে থাকায় রাশিয়ার অর্থনীতির একটি বড় অংশ যুদ্ধের সঙ্গে মানিয়ে নিয়েছে। সামরিক কারখানায় উৎপাদন বেড়েছে, অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সামরিক সরঞ্জামের চাহিদা বেড়েছে। সরকার প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করছে। এর ফলে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যুদ্ধ রাশিয়ার জন্য ভয়ঙ্কর ব্যয়বহুল, অন্যদিকে যুদ্ধ কিছু শিল্পকে অত্যন্ত দ্রুত সম্প্রসারণের সুযোগও দিয়েছে। তাই যুদ্ধ শেষ হলে একটা নতুন প্রশ্ন উঠবে, এই বিশাল যুদ্ধকালীন অর্থনীতির কী হবে? অস্ত্রের চাহিদা কমবে, সামরিক উৎপাদনের চাপ কমবে, বাজেটের অগ্রাধিকার বদলাতে হবে, যুদ্ধফেরত সৈন্যদের পুনর্বাসন করতে হবে। অর্থাৎ যুদ্ধ শেষ করা হলেও রাশিয়ার জন্য শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত হবে না, এর সাথে অর্থনীতি ও সমাজের বড় পরিবর্তন জড়িয়ে আছে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, পারমাণবিক অস্ত্র। রাশিয়া কি শুধু পারমাণবিক যুদ্ধ চায়? এখানে খুব সতর্ক হওয়া দরকার। সরাসরি বলা যে রাশিয়া পারমাণবিক যুদ্ধ করতে চায়, এটা অতিরঞ্জিত দাবি। কারণ পারমাণবিক যুদ্ধ শুরু হলেও শুধু ইউক্রেন বা পশ্চিম নয়, রাশিয়াও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। তাহলে পারমাণবিক অস্ত্রের গুরুত্ব কোথায়? ডিটারেন্স, অর্থাৎ অস্ত্র ব্যবহার না করেও তার সম্ভাবনা দিয়ে প্রতিপক্ষকে সতর্ক রাখা। রাশিয়া যদি বোঝাতে পারে আমাদের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার একটা সীমা আছে, তাহলে পশ্চিমা দেশগুলোতে প্রতিটি সিদ্ধান্তের আগে ভাবতে হবে। কোন অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে, কত দূরপাল্লার হবে, রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে কিনা, ন্যাটো সরাসরি জড়াবে কিনা। এই ভয়টাই পারমাণবিক শক্তির একটি বড় কৌশলগত মূল্য। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় শক্তি সবসময় বিস্ফোরণ নয়, কখনো কখনো বিস্ফোরণের ভয়টাই অস্ত্র। কিন্তু এবার পুরো হিসেবটাই উল্টে দিন। রাশিয়া যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণ খুঁজে থাকে,
ইউক্রেনই বা কেন থামছে না? এখানে ইউক্রেনের হিসাব সম্পূর্ণ আলাদা। ইউক্রেনের কাছে এই যুদ্ধ কোনো দূরের ভূ রাজনৈতিক খেলা নয়। এটা তাদের রাষ্ট্রের অস্তিত্ব, ভূখণ্ড এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন। ধরুন যুদ্ধ আজ থেমে গেল। রাশিয়া কিছু দখল করা অঞ্চলও ধরে রাখলো। ইউক্রেনের সেনাবাহিনী দুর্বল অবস্থায় রইল। আর কয়েক বছর পর আবার সংঘাত শুরু হলো। তাহলে আজকের শান্তি কি সত্যিই শান্তি হবে? নাকি হবে পরবর্তী যুদ্ধের বিরতি? এটাই ইউক্রেনের সবচেয়ে বড় ভয়। তাই কিয়েভ যুদ্ধবিরতি চাইতে পারে, শান্তি চাইতে পারে, কিন্তু এমন শান্তি চাইবে না যেখানে ভবিষ্যতে আবার একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যুদ্ধ থামানো আর যে কোনো শর্তে শান্তি মেনে নেওয়া এক জিনিস নয়। ইউক্রেন যুদ্ধ শেষ করতে চাইতেই পারে, কিন্তু তারা চাইবে নিরাপত্তার নিশ্চয়তা, নিজেদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ রুশ আক্রমণের ঠেকানোর ব্যবস্থা। আর এখানে রাশিয়ার সঙ্গে তাদের সংঘাত। এবার আসি পশ্চিমাদের কাছে। পশ্চিমারা কেন ইউক্রেনকে এত অস্ত্র দিচ্ছে? এর একটি কারণ, তারা চায় তাদের ইউরোপে বিধ্বস্ত একটি ঘাঁটি থাকুক, সেটা হলো ইউক্রেন। আর এর পরেই হলো অবশ্যই ইউক্রেনকে রক্ষা করা। কিন্তু এর সঙ্গে আরও একটি কৌশলগত হিসাব থাকতে পারে। রাশিয়ার সামরিক শক্তিকে সরাসরি ন্যাটো সেনা পাঠিয়ে নয়, ইউক্রেনের মাধ্যমে ক্ষয় করা। রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে, গোলাবারুদ ব্যয় হচ্ছে, সামরিক সরঞ্জাম ক্ষয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, অভিজ্ঞ সৈন্য হারাচ্ছে। আর এইসবের বিনিময়ে ন্যাটো সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে না। তাহলে কি পশ্চিমা রাশিয়াকে ধ্বংস করতে চায়? এখানেও সরল উত্তর দেওয়া ঠিক হবে না। পশ্চিমা দেশগুলোর লক্ষ্য এক নয়। যুক্তরাষ্ট্রের হিসাব আর ইউরোপের হিসাবও সবসময় এক নয়। ইউরোপের দেশগুলো কেউ ইউক্রেনের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেয়, কেউ রাশিয়ার ভবিষ্যৎ সামরিক সক্ষমতা কমাতে চায়, কেউ ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কেউ আবার রাশিয়াকে আলোচনার টেবিলে দুর্বল অবস্থানে আনতে চায়। অর্থাৎ ইউক্রেনকে সহায়তার পেছনে মানবিক ও নিরাপত্তাগত কারণের পাশাপাশি কৌশলগত কারণও থাকতে পারে। আর এখানেই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত সমীকরণ। রাশিয়া হয়তো বলছে যুদ্ধ না জিতে থামবো না, ইউক্রেন বলছে নিরাপত্তা ছাড়া শান্তি নয়, আর পশ্চিম বলছে রাশিয়াকে এমন অবস্থায় যেতে দেওয়া যাবে না যেখান থেকে ভবিষ্যতে আবার ইউরোপকে হুমকি দেওয়া সম্ভব। তাহলে তিন পক্ষের লক্ষ্য তিন রকম। রাশিয়া চায় নিজের নিরাপত্তা ও প্রভাব নিশ্চিত করতে, ইউক্রেন চায় রাষ্ট্র হিসেবে টিকে থাকতে, আর পশ্চিমা জোট চায় ইউরোপের নিরাপত্তা কাঠামো, ঘাঁটি ও শক্তির ভারসাম্য বজায় রাখতে। এই তিনটি লক্ষ্য যখন একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে, তখন যুদ্ধ থামানো অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, রাশিয়া কি ইউক্রেনকে পুরোপুরি দখল করতে চায়? হয়তো লক্ষ্য এখনও আর এত সরল নয়, কারণ পুরো ইউক্রেন দখল করতে গেলে বিপুল সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ হবে। তার চেয়ে ইউক্রেনকে এমন অবস্থায় রাখা যেখানে দেশটি পশ্চিমের সঙ্গে পুরোপুরি নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে না পারে, রাশিয়ার প্রভাবাধীন অঞ্চলগুলো ধরে রাখা যায় এবং ভবিষ্যৎ আলোচনায় মস্কোর অবস্থান শক্ত থাকে, এমন কৌশল রাশিয়ার জন্য বেশি বাস্তবসম্মত হতে পারে। অন্যদিকে ইউক্রেনের লক্ষ্য হয়তো রাশিয়াকে পুরোপুরি ধ্বংস করা নয়। তাদের মূল লক্ষ্য রাশিয়া যেন আর ইউক্রেনে ভবিষ্যৎ নির্ধারণ করতে না পারে। আর পশ্চিমাদের লক্ষ্য রাশিয়ার পতন ঘটানো নয়, বরং রাশিয়া যেন সামরিক শক্তি ব্যবহার করে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নিজের ইচ্ছেমতো বদলে দিতে না পারে। তাহলে আসল প্রশ্নটা কি? রাশিয়া কেন যুদ্ধ শেষ করছে না? কারণ হয়তো তারা মনে করছে এখনই যুদ্ধ থামালে তাদের কাঙ্ক্ষিত নিরাপত্তা ও রাজনৈতিক লক্ষ্য অর্জিত হবে না। ইউক্রেন কেন যুদ্ধ থামাচ্ছে না? কারণ তাদের আশঙ্কা এখন থামলে ভবিষ্যতের আরও বড় যুদ্ধের ঝুঁকি থেকেই যাবে। আর পশ্চিমারা কেন সহায়তা চালিয়ে যাচ্ছে? কারণ তাদের হিসাব, ইউক্রেনকে এখন শক্তিশালী রাখা গেলে রাশিয়ার ভবিষ্যৎ সামরিক চাপ কমানো সম্ভব হতে পারে। অর্থাৎ এক পক্ষ যুদ্ধ চালিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে, অন্য পক্ষ যুদ্ধ চালিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে চাইছে, আর তৃতীয় পক্ষ যুদ্ধ চালিয়ে প্রতিপক্ষের ভবিষ্যৎ শক্তি সীমিত করতে চাচ্ছে। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে শুধু এই প্রশ্ন দিয়ে বিচার করলে যে কে জিতবে পুরো ছবিটা পাওয়া যাবে না, বরং প্রশ্নটা হওয়া উচিত কে যুদ্ধ শেষ হওয়ার সময় সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। কারণ শেষ পর্যন্ত যুদ্ধের ফল শুধু মানচিত্রে লেখা হবে না, লেখা হবে ইউরোপের নিরাপত্তায়, ন্যাটোর ভবিষ্যতে, রাশিয়ার সামরিক সক্ষমতায়, ইউক্রেনের সার্বভৌমত্বে এবং বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে। আর হয়তো এই কারণে রাশিয়া যুদ্ধ শেষ করার আগে নিজের লক্ষ্য অর্জন করতে চাইছে। ইউক্রেন শান্তি চাইলেও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া থামতেই চাইছে না। আর পশ্চিমা দেশগুলো চাইছে না এই যুদ্ধ এমন একটি ফলাফলে শেষ হোক যেখানে রাশিয়া আগামী কয়েক বছর পর আবার একই শক্তি নিয়ে ফিরে আসতে পারে। তাই আসল প্রশ্ন, রাশিয়া কি যুদ্ধ শেষ করতে চায় না, নাকি রাশিয়া এমন শান্তি চায় না যেখানে তার কৌশলগত লক্ষ্য পূরণ হবে না? আর ইউক্রেন, তারা কি যুদ্ধ চালিয়ে যেতে চায়, নাকি এমন শান্তি চায়
যেখানে যুদ্ধ থামার পরেও তাদের রাষ্ট্রটি নিরাপদ থাকবে। সম্ভবত এখানে এই যুদ্ধের সবচেয়ে কঠিন সত্য। সব পক্ষই কোনো না কোনোভাবে শান্তি চায়, কিন্তু প্রত্যেক পক্ষই নিজের শর্তের শান্তি চায়। আর সেই শর্তগুলো যতদিন এক জায়গায় না মিলছে, ততদিন যুদ্ধের সমাপ্তিও হয়তো ততটাই দূরে থাকবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।